তুরস্কের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি পুতিনের। রুশ প্রেসিডেন্টকে মাথা ঠান্ডা রাখার আহ্বান তুর্কি প্রধানমন্ত্রীর। আইএস দমনে ইইউ দেশগুলোকে এক হওয়ার আহ্বান ক্যামেরনের। শুধু বিমান হামলা চালিয়ে আইএস নির্মূল সম্ভব নয়, মন্তব্য কেরির। ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার ঘটনায় এখনো কোনো মোটিভ পায়নি পুলিশ। সহিংসতা বাড়ায় অস্ত্র আইন নিয়ে আবারও ওবামার আক্ষেপ। এবং জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। লুসি অলিভা অলিভ অয়েল, স্প্যানিশ লাবণ্যের সিক্রেট। যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে যুদ্ধ অপরাধ আখ্যা করে তুরস্কের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে তুর্কি পণ্যবাহী ট্রাক ইউক্রেন রাশিয়া সীমান্তে আটকে দিতে শুরু করেছে সীমান্তরক্ষীরা। এদিকে আবারও রুশ প্রেসিডেন্টকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। ইউক্রেন রাশিয়ার বাচিভস্ক সীমান্তে এখন রোজই এমন তুরস্কের পণ্যবাহী ট্রাক থামিয়ে দেওয়া হচ্ছে। সীমান্তরক্ষীরা জানিয়েছে, রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করায় প্রতিদিন ইউক্রেনের ওপর দিয়ে আসা এমন শখানেক গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে তুরস্কে। যখনই দেখছে পণ্যগুলো তুরস্কের, তখনই আমাদের আটকে দিচ্ছে। প্রতিদিনই এমন হচ্ছে, কিন্তু আমরা তো ব্যবসায়ী। এমনটা চলতে থাকলে আমাদের তো মারাত্মক ক্ষতির মধ্যে পড়তে হবে। তবে এখন পর্যন্ত জারি করা নিষেধাজ্ঞাতেই শেষ হচ্ছে না রাশিয়ার পাল্টা ব্যবস্থা। বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ পার্লামেন্টে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে ভ্লাদিমির পুতিন জানিয়ে দেন, তুরস্কের ওপর নতুন অবরোধ আরোপ করা হবে। এই ঘোষণার পরপরই জানা যায়, রাশিয়ার প্রাকৃতিক গ্যাস তুরস্ক হয়ে ইউরোপে নেয়ার জন্য বহুল আলোচিত টার্কিশ স্ট্রিম পাইপলাইন প্রকল্প স্থগিত করেছে রুশ গ্যাস কোম্পানি গাজপ্রম। তুরস্কের আচরণকে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করে পুতিন তাদের বিমান ভূপাতিত করা ঘটনা যুদ্ধাপরাধ বলে আখ্যা দেন। আল্লাহ তুরস্কের ক্ষমতাসীনদের শতবুদ্ধি নিয়ে নিয়েছেন বলেই হয়তো তারা সন্ত্রাসীদের সাহায্য করছে। এর জন্য তাদের বারবার পস্তাতে হবে। এমন ভয়ানক কাজ করে কেউ যদি মনে করে খাদ্য সরবরাহ বন্ধ হওয়া, নির্মাণ কাজ বা অন্যান্য খাতে অবরোধ এসবের মধ্য দিয়েই পার পেয়ে যাবে, তাহলে খুবই ভুল হবে। তবে রাশিয়াকে শান্ত হওয়ার জন্য আবারও আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। আমি আজ আবারও আমাদের বন্ধু, প্রতিবেশী এবং সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি, যা করবেন তা ঠান্ডা মাথায় ভেবেই করুন। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে যাওয়ার মতো এমন কিছুই হয়নি। আমরা শুধু আমাদের আকাশসীমা রক্ষার চেষ্টা করছি। প্রত্যেকটি দেশেরই এই অধিকার আছে। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে মরিয়া হয়ে এরই মধ্যে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে রুশ প্রতিপক্ষের সাথে বৈঠক করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, মাত্র একবারের আলোচনাতেই এই কঠিন বরফ গলা সম্ভব নয়। আর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তুরস্ক সরকার নতুন কিছুই বলেনি। তারা এখনো যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য রাশিয়ার কাছে ক্ষমা চাইতে রাজি নয়। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ইসলামিক স্টেট জঙ্গি দমনে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এদিকে আইএস বিরোধী যুদ্ধে সরাসরি অংশ নিতে জার্মানির পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। অন্যদিকে শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে আইএসকে নির্মূল করা যাবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সিরিয়ায় ইসলামিক স্টেট অবস্থানে হামলা চালাতে বৃহস্পতিবার বিকেলে সাইপ্রাসের আক্রোতিরি বিমান ঘাঁটিতে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের আরও বেশ কয়েকটি যুদ্ধ বিমান এসে পৌঁছায়। ওই দিন সকালে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর ঘাঁটিটি থেকে সিরিয়ার অভ্যন্তরে আইএসের শক্তিশালী অবস্থান রাক্কা শহরে হামলা শুরু করে যুক্তরাজ্য। ব্রিটিশ বিমানগুলো যখন সিরিয়ায় হামলা চালাচ্ছে, তখন বুলগেরিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলার প্রয়োজন ইউরোপীয়দের বোঝাতে সক্ষম হয়েছে তার দেশ। ইউভুক্ত দেশগুলোতে একের পর এক হামলা হচ্ছে, তাই নিজেদের বাঁচাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে। আমরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদার করতে পারি। আমার মনে হয় সন্ত্রাসীদের ভয়াবহ চেহারা ইতোমধ্যে আমরা সবাই দেখেছি।
এরই মধ্যে সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংগঠন ওএসসির এক বৈঠকে জিহাদি গোষ্ঠী আইএসকে শুধু বিমান হামলা চালিয়ে দমন করা যাবে না বলে মন্তব্য করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরীয় ও আরব সেনাদের সমন্বয়ে একটি যৌথ সামরিক বাহিনী গঠন করা প্রয়োজন। আমি মনে করি আমরা সবাই এটা জানি যে আইএস এর বিরুদ্ধে লড়তে প্রস্তুত একটি স্থলবাহিনী মোতায়েন করতে না পারলে কোনো ইতিবাচক ফলাফল আসবে না। এই দানবদের রুখতে এটা জরুরি। স্থলবাহিনীতে সিরীয় সেনাদের কথা বললেও তারা আসাদ বাহিনী নাকি ফ্রি সিরিয়ান আর্মির সদস্য তা স্পষ্ট করে বলেননি কেরি। এ অবস্থায় সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে জার্মানির অংশগ্রহণ নিয়ে জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগে ভোটাভুটির উদ্যোগ নিয়েছে বার্লিন। ইতোমধ্যে ফরাসি সরকারের আহ্বানে আইএসের বিরুদ্ধে যুদ্ধে একটি রিফুয়েলিং এয়ারক্রাফট, একটি ফ্রিগেট এবং 1200 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। তবে জার্মান বিমান ও সেনারা সরাসরি আইএস বিরোধী যুদ্ধে অংশ নেবে না বলে দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। জার্মান জ্বালানি বিমানটি ফরাসি বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করবে এবং উপগ্রহ চিত্র সংগ্রহ করবে। এছাড়াও জার্মান সেনারা নিরপেক্ষ অঞ্চলে মোতায়েন থাকবে বলেও জানান তারা। এদিকে সিরীয় পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে রুশ সরকার লাতাকিয়া রুশ ঘাঁটির মতো আরেকটি বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে। হোমস শহরের 40 কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলে এই ঘাঁটি নির্মিত হচ্ছে বলেও জানায় তারা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধী কেন্দ্রে বন্দুকধারীরা কেন হামলা চালিয়েছে এবং এর সঙ্গে উগ্রবাদী দলের সংশ্লিষ্টতা আছে কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে সন্দেহভাজন দুই হামলাকারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তাদের ধারণা হামলাকারীরা অনেকদিন ধরেই পরিকল্পনা করে আসছিল এবং তাদের আরও হামলার উদ্দেশ্য ছিল। এদিকে দেশটিতে বারবার বন্দুকধারীর হামলার ঘটনা সংঘটিত হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের কোনো জায়গায় দুজন লোক একসঙ্গে হলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বরাবরই উঠে আসছে ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলার খবর। সংবাদপত্রের প্রধান শিরোনাম জুড়ে শুধু এই খবরটি। আগ্নেয়াস্ত্রের অবাধ প্রচলন, অস্ত্র ব্যবহারের শক্ত কোনো আইন না থাকার কারণে প্রায় এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ সাধারণ মানুষের। বন্দুক হামলা আমাদের জন্য এখন সাপ্তাহিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অস্ত্র ব্যবহারে সরকারের উচিত কঠিন আইন প্রণয়ন করা। আমি হতাশ। দেশ জুড়ে এই বন্দুকধারীর হামলার ঘটনায় আমি ক্লান্ত। এদিকে নিহত সন্দেহভাজন দুই হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গোলা বারুদ ও কয়েক হাজার রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধারের দাবি করছে পুলিশ। পুলিশের ধারণা হামলার ঘটনাটি পূর্ব পরিকল্পিত। আমাদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো হামলাকারীরা কি উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমরা তদন্ত কাজে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছি। এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশীরা। এই ঘটনার কারণ হিসেবে আমি একটা নামে উচ্চারণ করব, আর তা হলো কট্টরপন্থী ইসলামী সন্ত্রাসবাদ। বর্তমান প্রেসিডেন্ট জেনে না জেনে এই নামটি এড়িয়ে যান। প্যারিস হামলার পর এ ধরনের ঘটনা জানান দিচ্ছে যে শত্রুরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা বর্তমান প্রশাসন কেন বুঝতে চাইছে না তা আমার বোধগম্য নয়। এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় আঘাত পেয়েছে। হামলার কারণ খুঁজতে স্থানীয় পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা FBI তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে তারা যথাযথ ভূমিকা রাখবে বলেই আশা করছি। এই ঘটনায় 28 বছর বয়সী মার্কিন নাগরিক সৈয়দ রিজওয়ান ফারুকের জড়িত থাকার ঘটনায় সন্দেহ প্রকাশ করেছে বের্নার্দিনো শহরের মুসলিম নেতারা। তাদের মতে ফারুক ধার্মিক ও অমায়িক স্বভাবের মানুষ। তার দ্বারা এত ভয়ানক হামলা হতে পারে এমনটা ভাবতেই পারছেন না কেউ। একই মত প্রতিবেশীদের। তবে নিউ ইয়র্ক টাইমস FBI এর তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানায় ফারুকের সঙ্গে দেশ ও দেশের বাইরের কট্টর ইসলামপন্থীদের যোগাযোগ থাকার প্রমাণ মিলেছে। পাকিস্তান বংশোদ্ভূত স্ত্রী তাসফিন মালিকের সঙ্গে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ও সবশেষ তাদের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনা সন্ত্রাসী যোগ থাকার ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বের্নার্দিনোর বন্দুক হামলায় হতাহতের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্রের সব সরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সাঞ্জানা চৌধুরী, সময় সংবাদ। নিরাপদে রয়েছেন ক্যালিফোর্নিয়ার স্যান বের্নার্দিনো সহ আশপাশের প্রবাসী বাংলাদেশিরা। জনজীবনে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে এলেও গোলাগুলির ঘটনায় মুসলিম নাম জড়িত হওয়ায় মানসিকভাবে অস্বস্তিতে রয়েছেন তারা। ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি জাফরুল্লাহ চৌধুরী সময় সংবাদকে স্কাইপে এ তথ্য জানিয়েছেন। সবাই ঠিক আছে,
এই ঘটনাটা আমাদের বাঙালিদের কাছাকাছি আমার বাড়ির খুবই কাছে ওর বাড়িটা আর কি, যেখানে পরে পরবর্তী যারা ইনভেস্টিগেশন করছে সেখানে ওর বাড়িটা খুব কাছেই ছিল। খুবই আতঙ্কিত ছিল গতকাল যখন ওই নামটা আমাদের মুসলিম নাম হয়েছে ওখানে টিভিতে, তখন আমাদের থ্রিটিতেই ঘটনাটা ঘটেছে। সেই হিসাবে একটু জিনিসটা তো অন্য রিলিজিয়ন হইতে পারতো, ঠিক না? তো সেই জন্য একটু কিছুটা আতঙ্কিত ছিল, এখনো মোটামুটি আছে। আস্তে ধীরে ধীরে বোধহয় এটা চলে যাবে। ইন বিটুইন 5 to 10 মাসের মধ্যে আমাদের 100 জন বাঙালি হবে। বিশ্বের আর কোথাও যুক্তরাষ্ট্রের মতো এত ব্যাপক হারে বন্দুক সহিংসতার নজির নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিভিন্ন গণমাধ্যমে প্রাপ্ত তথ্যপাত্রের ভিত্তিতে দেখা গেছে শুধুমাত্র 2015 সালেই যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহতের সংখ্যা 12,000-এর বেশি। ক্যালিফোর্নিয়ার স্যান বের্নার্দিনোর সহ বন্দুক হামলার পর আবারও জোরালোভাবে সামনে এসেছে আগ্নেয়াস্ত্রের অবাধ প্রচলন ও কার্যকর অস্ত্র আইনের অভাবের বিষয়টি। যুক্তরাষ্ট্রের অবাধ অস্ত্র সংস্কৃতির কারণেই এমনটা ঘটছে বলে মত বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের ওরেগনে গেল অক্টোবর মাসের চিত্র এটি। ওই অঙ্গরাজ্যের রোজবার্গের একটি কমিউনিটি স্কুলে বন্দুকধারীর হামলায় 9 জন মারা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্লাসে ঢুকে এক শিক্ষকের ওপর গুলি চালিয়ে সবাইকে নিজের ধর্ম নিয়ে প্রশ্ন করে মাত্র 20 বছর বয়সী ওই হামলাকারী। শুরু হয় তল্লাশি, আতঙ্ক আর হা-হুতাশ। এটা ছিল যুক্তরাষ্ট্রের স্কুলে এবছরের 45তম বন্দুক সহিংসতার ঘটনা। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী এবছর এ পর্যন্ত বড় ধরনের বন্দুক হামলার সংখ্যা প্রায় 353টি। এর মধ্যে স্কুলে বন্দুক হাতে হামলার সংখ্যা 62টি। আর সবচেয়ে আশঙ্কাজনক তথ্য হলো এবছর প্রায় 12,223 জন মানুষ বন্দুক হামলায় মারা গেছে, আহত হয়েছে 24,000-এর বেশি। এসব হামলায় সহিংসতার কারণ হিসেবে ঢালাওভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও অস্ত্র আইনে কড়াকড়ির অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের এমরি বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক অ্যালানের মতে, অস্ত্র আইনে কড়াকড়ি আরোপ করতে না পারলে এ ধরনের হত্যাকাণ্ড এড়ানো সম্ভব নয়। অস্ত্র আইনে সংশোধনের প্রস্তাব নিয়ে কাজ করছেন নিউ ইয়র্কের কয়েকটি সংগঠনও। আমাদের দেশে যে কেউ অস্ত্র নিয়ে ঘুরতে পারেন। অস্ত্র বিক্রয়ের ক্ষেত্রেও নিয়মের কোনো বালাই নেই। আমরা অনেকদিন থেকেই বলে আসছি এ বিষয়ে কার্যকর একটি আইন থাকা উচিত। তা না হলে কলোরাডো বা ক্যালিফোর্নিয়ার মতো হত্যাকাণ্ড ঘটতেই থাকবে। গত 50 বছরে এদেশে বন্দুক হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ বিষয়ে প্রশাসনের তেমন তৎপরতা চোখে পড়েনি আমাদের, অথচ আমরা মধ্যপ্রাচ্যে জঙ্গি দমনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছি। অক্টোবরে ওরেগন স্কুলের হামলার পর এবছরই 3 বার অস্ত্র আইন সংশোধনের বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু রিপাবলিকানদের বিরোধিতার জের ধরে ব্যর্থ হন তিনি। ক্যালিফোর্নিয়ার বের্নার্দিনো বন্দুক হামলার ঘটনায় বৃহস্পতিবার আবারও অস্ত্র আইন সংশোধনের বিষয়ে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, একের পর এক বন্দুক হামলা যুক্তরাষ্ট্রকে অসাড় করে তুলছে। আমরা প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় করছি আমাদের মাতৃভূমিকে সন্ত্রাসী হামলা থেকে বাঁচাতে, কিন্তু দেখুন আমাদের দেশেই সবচেয়ে বেশি হারে বন্দুক হামলায় মারা যাচ্ছে মানুষ। আর সবচেয়ে হতাশাজনক খবর হচ্ছে, কংগ্রেস আমাদের অস্ত্র আইনে কড়াকড়ি আরোপ করতে তো দিচ্ছেই না, এমনকি নিবন্ধনহীন অস্ত্রের তালিকা তৈরি করতেও বাধা দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের অনেক নেতারা বলছেন, এসব বন্দুক হামলাকারীদের অধিকাংশই মানসিক রোগী। বিশেষ করে গেল সপ্তাহে কলোরাডো স্প্রিংয়ে জন্ম নিয়ন্ত্রণ স্বাস্থ্যকেন্দ্রে হামলার উল্লেখ করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেন, মার্কিন নাগরিকদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে প্রশাসনকে আরও সচেতন হতে হবে। ওবামা সরকার যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার পেছনে মূল কারণ এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ভারতের তামিলনাড়ুতে বন্যা দুর্গতদের জন্য 1000 কোটি রুপি সহায়তা দেওয়ার ঘোষণা মোদির। মৃতের সংখ্যা বেড়ে 269। মিশরের রাজধানী কায়রোতে একটি নৈশ ক্লাবে বোমা হামলায় অন্তত 18 জন নিহত এবং আহত হয়েছে 5 জন। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কায়রোর কেন্দ্র স্থানীয় আগুজা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী ওই নাইট ক্লাবের কর্মী ছিলেন বলে জানা গেছে। 2013 সালে মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হবার পর মিশরে সহিংসতা শুরু হয়েছে। তেল বিষয়ে সৌদি আরবের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরাক, ইরান এবং রাশিয়া। এরপর শুক্রবার এক আলোচনার পর
তেলের দাম নির্ধারণে একটি সিদ্ধান্তে পৌঁছেছে তেল উৎপাদনকারী অন্যান্য দেশগুলো। গোয়েন্দা সূত্র জানায় প্রতি বছর 10 লাখ ব্যারেল তেল উৎপাদনের শর্তে অন্যান্য দেশগুলোকে ওপেকের সদস্য করার প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। তবে সৌদি আরবের এক মুখপাত্র জানায় এ মন্তব্য ভিত্তিহীন। বৃহস্পতিবার তেলের দাম 3% বেড়ে যায়। এ অবস্থায় ওপেকভুক্ত দেশসমূহের একটি চুক্তিতে আসা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সৌদি আরব বলছে ওপেকভুক্ত দেশসমূহের সহায়তা পেলে তা সম্ভব। জেরুজালেমের ওল্ড সিটিতে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। বৃহস্পতিবার এক ইসরায়েলি পুলিশকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র। আহত ইসরায়েলি পুলিশকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে স্থানীয় সময় সকালে জেরুজালেমের কাছে একটি চেকপয়েন্টে গুলি চালায় এক ফিলিস্তিনি বন্দুকধারী। এতে এক সেনা সদস্য সহ আহত হয় 2 জন। হামলার পর ফিলিস্তিনি বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়। গত 2 মাস ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে চলা সংঘর্ষে এ পর্যন্ত 98 জন ফিলিস্তিনি ও 19 জন ইসরায়েলি নিহত হয়েছে। পশ্চিম তীরের দুমায় গেল জুলাই মাসে ফিলিস্তিনি গ্রামে আগুন লাগিয়ে 18 মাসের শিশুসহ একই পরিবারের 3 জনকে পুড়িয়ে মারার ঘটনায় চরমপন্থী ইহুদি দলের সদস্যদের আটক করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানায় সন্দেহভাজন হামলাকারীরা পুলিশের হেফাজতে রয়েছে। তবে ঠিক কজনকে আটক করেছে পুলিশ সে বিষয়ে এখনও সঠিকভাবে কিছু জানায়নি তারা। গত 31 জুলাই দুমা গ্রামে ফিলিস্তিনি বাড়িতে আগুন দেয় দখলদার ইসরায়েলিরা। আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যায় 18 মাসের শিশু আলী দাওয়াবশেহ। এ ঘটনায় ওই শিশুর বাবা সাদ দাওয়াবশেহ, মা রাহিমা ও 4 বছরের বয়সী আরেক ভাইও গুরুতর দগ্ধ হয়। পরে হাসপাতালে মারা যায় সাদ ও রাহিমা। এ ঘটনায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত চরমে পৌঁছায়। আরও জোরালোভাবে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে ফিলিস্তিনিরা। মিশরে মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদী সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও আজীবন সাজাপ্রাপ্ত 36 জনের পুনর্বিচারের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। রাব্বা অপারেশন রুম মামলায় প্রাথমিকভাবে তাদের মৃত্যুদণ্ড ও আজীবন সাজা দেওয়া হয়েছিল। এদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী। মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর এই নেতারা দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির নির্দেশ দেয় বলে অভিযোগ করা হয়েছিল। 2013 সালের 14 আগস্ট তাদের উস্কানিতে দেশব্যাপী সহিংসতা ও সংঘর্ষে কয়েকশো মানুষ নিহত হয়। জলবায়ু পরিবর্তন রোধে প্রত্যাশিত আইনি বাধ্যবাধকতার চুক্তি নয়, বরং প্রথম বিকল্প হিসেবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব প্রকাশ করা হয়েছে। এই খসড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী শনিবার। একদিকে বিশ্ব নেতাদের আলোচনা, অন্যদিকে পরিবেশবাদীদের বিক্ষোভ। COP21 খ্যাত জাতিসংঘ জলবায়ু সম্মেলনের 4র্থ দিনে এমনটাই ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসের চিত্র। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝড়, বন্যা, ভূমিধস ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগে গেল 2 দশকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর শীর্ষে রয়েছে হন্ডুরাস, মিয়ানমার ও হাইতি। জার্মান ভিত্তিক জলবায়ু পরামর্শ গোষ্ঠী জার্মান ওয়াচ প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, এ তালিকায় বাংলাদেশের নাম রয়েছে 6 নম্বরে। বৈশ্বিক উষ্ণতার কারণে বিপন্ন হওয়ার হুমকিতে রয়েছে সামুদ্রিক প্রবাল দ্বীপগুলো। অবিলম্বে অর্থবহ পদক্ষেপের অভাবে ক্ষতিগ্রস্ত হবে অন্তত 50 কোটি মানুষ। সম্মেলনে 20 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে আলোচনা হচ্ছে, কিন্তু প্রবাল দ্বীপগুলো রক্ষা করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদিকে বৃহস্পতিবার প্যারিস জলবায়ু সম্মেলনের 4র্থ দিনের ভোরের আলো ফুটতে না ফুটতেই ঐতিহাসিক প্যারিস স্কোয়ারে শোভা পায় বিশাল আকৃতির 12টি বরফখণ্ড। সময়ের ব্যবধানে ধীরে ধীরে গলে যাওয়া এই বরফখণ্ডগুলোকে পরিবেশ বিপর্যয় রোধে কালক্ষেপণের সঙ্গে তুলনা করে এই প্রতীকী প্রতিবাদ। বরফখণ্ডগুলোর এই পরিণতি পরিবেশ দূষণের ভয়ানক পরিসংখ্যান আর বিজ্ঞানীদের মতামতের সঙ্গে রাজনীতিবিদদের দূরত্বকেই প্রমাণ করে। এদিন সম্মেলনের সভাপতি লরা ফ্যাবুয়েসের সঙ্গে মতবিনিময় করেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশ বিশ্লেষক আল গোর। এবারে সম্মেলনে বিশ্ব নেতাদের একত্রিত করাকে বড় সাফল্য বলে মনে করেন মার্কিন মুলুকের প্রভাবশালী এই রাজনীতিবিদ। প্যারিস জলবায়ু সম্মেলনে 150টি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছেন, যা কিনা সমস্যার সমাধান খুঁজে পেতে আমাদের অনেক দূরে এগিয়ে নিয়েছে।
তবে প্যারিস সম্মেলনে ক্ষতিকর কার্বন গ্যাস নিঃসরণ রোধে অত্যাবশ্যকীয় করণীয়গুলোকে আইনি রূপ দিয়ে প্রত্যাশিত চুক্তি হচ্ছে না। চুক্তির জন্য দায়িত্বপ্রাপ্ত অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ অন ডারবান প্ল্যাটফর্ম ফর এনহ্যান্স অ্যাকশনের প্রকাশিত প্রথম বিকল্প খসড়ায় আইনি ব্যবস্থার কোনো সুযোগ রাখা হয়নি, বরং এই শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রস্তাব রাখা হয়েছে। খসড়ায় কার্বন নিঃসরণ রোধের বিষয়টি নিজ নিজ দেশের পরিকল্পনার উপরই ছেড়ে দেওয়া হয়েছে। আগামী শনিবার এই খসড়ায় কার্বন নিঃসরণের রোধের বিষয়টি নিজ নিজ দেশের পরিকল্পনার উপরই ছেড়ে দেওয়া হয়েছে। আগামী শনিবার এই খসড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কার্বন নিঃসরণ রোধের বিষয়টিকে আইনের আওতায় না আনায় ক্ষোভ জানিয়েছে ফরাসি পরিবেশবাদীরা। প্যারিস সম্মেলন যতদিন চলবে পরিবেশ বিপর্যয়ে দায়ী দেশ ও সংগঠনগুলোকে লজ্জা দিতে ফসিল অব দ্য ডে পদক প্রদানও অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা। রাহিদ রনি, সময় সংবাদ। পরমাণু অস্ত্র পরীক্ষা করার জন্য উত্তর কোরিয়া একটি নতুন টানেল নির্মাণ করছে বলে দাবি করেছে মার্কিন পর্যবেক্ষণ কেন্দ্র। জনস হপকিন্স স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর ওয়েবসাইটের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে তোলা ছবিতে দেখা গেছে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা কেন্দ্র পুঙ্গেরি এলাকায় ব্যাপক নির্মাণ কাজ চালাচ্ছে। তবে ছবিতে খুব শীঘ্রই পরমাণু পরীক্ষা চালানোর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে 2006, 2009 ও 2013 সালে পুঙ্গিয়েরি থেকে 3টি পরমাণু পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত বছর নিখোঁজ মালয়েশীয় বিমান MH370-র খোঁজে নতুন করে ভারত মহাসাগরে অভিযান শুরু করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। এবারের অনুসন্ধান সঠিক জায়গায় চালানো হচ্ছে বলে বিশ্বাস অস্ট্রেলীয় কর্মকর্তাদের। অস্ট্রেলিয়ার পার্থ উপকূল থেকে 2000 কিলোমিটার অদূরে ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তে 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে অভিযান চালানো হচ্ছে। অস্ট্রেলীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বিশ্লেষণে নিখোঁজ বিমানটির ওই এলাকায় বিধ্বস্ত হওয়ার সম্ভাবনার উপর জোর দেওয়া হয়েছে। অনুসন্ধান শেষ হবে 2016 সালের জুন মাসে। এতে খরচ হবে প্রায় 18 কোটি মার্কিন ডলার। গত বছর মার্চ মাসে 239 জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে নিখোঁজ হয় MH370 ফ্লাইটটি। ব্যাংককের মন্দিরে বোমা হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে থাই পুলিশ। বৃহস্পতিবার থাই পুলিশের বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিদেশে গ্রেফতারকৃত এসব সন্দেহভাজনদের বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে কোন দেশে মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে 17 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। হামলার পরপরই তাদের অনেকে অন্য দেশে পালিয়ে গেছে বলে ধারণা করেছিল পুলিশ। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমে জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে থাই নাগরিকের পাশাপাশি অন্য দেশের নাগরিকও রয়েছেন। এ হামলায় 2 জন সন্দেহভাজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা চীনের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী উইঘুরের সদস্য। গত আগস্টের এ বোমা হামলায় 20 জন নিহত ও 120 জনেরও বেশি আহত হয়। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ভারতে বালু দিয়ে তৈরি আন্তর্জাতিক শিল্পকর্ম উৎসব 2015 শুরু। যোগ দিয়েছেন বিশ্বের নানা প্রান্তের ভাস্কর্য শিল্পীরা। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের কানপুর শহরে চামড়ার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে 2 শ্রমিক আহত হয়েছে, তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 12টি দমকল ইউনিটের সাহায্যে আগুন নেভানো হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট এর কারণে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ফ্যাক্টরি গোডাউনে রাখা রাসায়নিক দ্রব্যের কারণে আগুন আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ফ্যাক্টরি মালিক জানিয়েছে আগুন লাগার কারণে প্রায় 30 লাখ রুপি ক্ষতি হয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 15 কোটি মার্কিন ডলার ত্রাণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চেন্নাই সহ তামিলনাড়ু রাজ্যের অন্যান্য অঞ্চলে বন্যায় আটকে পড়া বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকর্মীদের পাশাপাশি কাজ করছে সামরিক বাহিনীও। এদিকে তামিলনাড়ু রাজ্যে গত মাস থেকে পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 269 জনে। চারিদিকে থই থই করছে পানি। গত মাস থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্যের বেশিরভাগ এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 30 লাখের বেশি মানুষ। এরই মধ্যে 18,000 মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ভারতীয় সেনাবাহিনী।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তামিলনাড়ুর চেন্নাইয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস। বিমানবন্দরে পানি ঢুকে পড়ায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গত এলাকা পরিদর্শনের আগে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য 15 কোটি মার্কিন ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দেন। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা আমি ঘুরে দেখেছি। ভারতের সরকার সবসময় তামিলনাড়ুর লোকজনের পাশে আছে। ক্ষতিগ্রস্ত লোকজনের তাৎক্ষণিক সহায়তায় 1000 কোটি রুপি ত্রাণ দেওয়ার জন্য আমি এরই মধ্যে নির্দেশনা দিয়েছি। গত 100 বছরের ইতিহাসে তামিলনাড়ুতে এমন ভয়াবহ বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ অবস্থায় খাবার ও পানির সংকটে মানবেতর জীবন কাটাচ্ছে দুর্গত এলাকার লোকজন। শিরিন আক্তার, সময় সংবাদ। পেরুর উত্তরাঞ্চল সেন্ট মার্টিনে ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানি বাড়তে থাকা ইতোমধ্যে স্থানীয় লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া শুরু হয়েছে। দেশটির প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বন্যায় ওই অঞ্চলের 5টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পিটোকা প্রদেশের 2 শতাধিক বাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়ায় মানুষজন অন্যত্র আশ্রয় নিয়েছেন। আশপাশের অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি সরবরাহ ব্যাহত হচ্ছে। এসব এলাকার মানুষকে প্রয়োজনীয় জিনিসপত্র সহ সরে যেতে দেখা গেছে। এছাড়া দেশটির হুয়ালাগা প্রদেশে সাপোসোয়া ও সেরানো নদীর পানি বাড়ায় পার্শ্ববর্তী এলাকায়ও বন্যা দেখা দিয়েছে। বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্যের আশায় দিনানুপাত করছে সাধারণ মানুষ। দেশের বাইরের অর্থ বাণিজ্য। নকল পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের তথ্য না দেওয়ার অভিযোগে চীনের কেন্দ্রীয় ব্যাংক অব চায়নাকে জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ফলে আগামী 8 ডিসেম্বর থেকে প্রতিদিন $50,000 জরিমানা গুনতে হবে ব্যাংক অব চায়নাকে। 2011 সালে চীনা কয়েকটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নকল পণ্য বিক্রি করছে এমন অভিযোগ তুলে চীনের কেন্দ্রীয় ব্যাংকের কাছে তালিকা চায় যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালত। কিন্তু গ্রাহকের গোপনীয়তা ক্ষুণ্ণ ও আইন লঙ্ঘনের কারণ দেখিয়ে তা দিতে অস্বীকৃতি জানায় ব্যাংক অব চায়না। ফলে যুক্তরাষ্ট্রে জরিমানার মুখে পড়তে হলো ব্যাংকটিকে। 2010 সালে যুক্তরাষ্ট্রের বাজারে নকল পণ্য বিক্রির অভিযোগ তুলে চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করে গুচি, এভস লরার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো। ইউক্রেন, তুরস্কের পর এবার জার্মানি সহ পূর্ব ইউরোপের দেশগুলোতে গ্যাস রফতানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রাশিয়ায়। সাউথ স্ট্রিম প্রকল্পের পর এবার টার্কিশ স্ট্রিম প্রকল্প থেকেও পিছিয়ে এসেছে রুশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গাজপ্রম। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি নীতি পরিপন্থী দাবি করে রুশ জার্মানি নর্ড স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে পূর্ব ইউরোপের দেশগুলো। আর এমন অবস্থায় চীনে গ্যাসের রফতানি হার বাড়াতে চাইছে রাশিয়া। সোভিয়েত ইউনিয়নের যুগ শেষ হওয়ার পর চলতি বছরের শেষ দিকে এসে রেকর্ড পরিমাণে জ্বালানি তেল ও গ্যাসের উত্তোলন বাড়িয়েছে রাশিয়া। এখন দৈনিক প্রায় 1 কোটি ব্যারেল তেল ও গ্যাস উত্তোলন করছে দেশটি। গেল জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্তই উৎপাদন বেড়েছে প্রায় 66 লাখ টন। শুধু উৎপাদনই নয়, সেই সাথে বেড়েছে রপ্তানিও। গেল মাসে অপরিশোধিত জ্বালানির দৈনিক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে 53 লাখ ব্যারেলে, যা গেল বছরের তুলনায় 11% বেশি। ইউরোপের বেশিরভাগ দেশের 80% গ্যাসের চাহিদা মিটছে রুশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাসপ্রম থেকেই। ইউরোপের গ্যাস সরবরাহের জন্য ইউক্রেন আর তুরস্কই ছিল রাশিয়ার তুরুপের তাস। কিন্তু সম্প্রতি আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতায় রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি বন্ধ রেখেছে ইউক্রেন। এর আগে ক্রিমিয়া ইস্যু নিয়ে 2014 সালে ইউক্রেন হয়ে পশ্চিমা ইউরোপে গ্যাসের সরবরাহে সাউথ স্ট্রিম প্রকল্প ভেস্তে দেয় রাশিয়া। এরপর ইউক্রেনের উপর দিয়ে জ্বালানি সরবরাহের নির্ভরতা কমাতে গ্যাসপ্রম ও তুরস্কের বোটাস পেট্রোলিয়াম পাইপলাইন কর্পোরেশনের যৌথ উদ্যোগে শুরু হয় টার্কিশ স্ট্রিম প্রকল্প। কিন্তু সম্প্রতি টার্কিশ গোলার আঘাতে রুশ বিমান ভূপাতিতের ঘটনায় এই প্রকল্পের কাজও বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি টার্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং তার পরিবার আইএসের তেল বাণিজ্যের সাথে জড়িত বলে অভিযোগ তুলেছে রাশিয়া। আইএস ইরাক ও সিরিয়া থেকে তেল পাচার করে ক্রমে আরো শক্তিশালী হয়ে উঠছে। আইএসকে দুর্বল করতে হলে আগে তাদের এই তেল বাণিজ্য বন্ধে তুরস্কের সঙ্গে ইরাক ও সিরীয় সীমান্ত সিল করে দিতে হবে। তবে রাশিয়ার এমন অভিযোগ অস্বীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
আমি আগেও বলেছি, আবারও বলছি, রাশিয়ার এই অভিযোগ প্রমাণিত হলে আমি ক্ষমতা থেকে সরে দাঁড়াবো। রাশিয়া বা কোনো দেশ অভিযোগ করতে পারবে আইএস এর সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই আমাদের। রুশ প্রশাসনের সঙ্গে এই সম্পর্কের অবনতি অনাকাঙ্ক্ষিত। গোটা ইউরোপে রাশিয়ার গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা দেশ জার্মানি। গেল সেপ্টেম্বরে রাশিয়া থেকে জার্মানিতে বছর প্রতি 55 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহের লক্ষ্যে নর্ড স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প চুক্তি সই করে গাজপ্রম ও বার্লিন। কিন্তু এ চুক্তি ইউরোপীয় ইউনিয়নের নীতির পরিপন্থী দাবি করে এ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে ইউরোপীয় কমিশনে চিঠি দিয়েছে পূর্ব ইউরোপের দেশগুলো। এমন পরিস্থিতিতে চীনে গ্যাসের রপ্তানি বাজার বাড়াতে চাইছে রাশিয়া। এ লক্ষ্যে আগামী 2 বছরের মধ্যে চীনে গ্যাস সরবরাহের লক্ষ্যে 3246 কিলোমিটার দীর্ঘ পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইন নির্মাণ শেষ করতে চাইছে রাশিয়া। চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে চুক্তি অনুযায়ী 30 বছর এই পাইপলাইনের মাধ্যমে প্রতি বছরে 38 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস সরবরাহ করবে গাজপ্রম। এজি মাহমুদ, সময় সংবাদ। ইউরোজোনের প্রবৃদ্ধি বাড়াতে নতুন আর্থিক প্রণোদনা কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করেছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। সম্প্রতি অনুষ্ঠিত এক নীতি নির্ধারণী বৈঠকে এমন আভাস দিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী সম্পদ ক্রয় ও বিশেষ মুদ্রানীতি কোয়ান্টিটিভ ইজিং চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়াও সুদের হার কমানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এতে করে ইউরোজোনের ব্যাংকগুলোর ঋণ প্রবাহ বাড়ানো ও মুনাফা বাড়ানো সম্ভব হবে বলেও মনে করছে ইসিবি। ব্ল্যাক ফ্রাইডে আর বড়দিনকে সামনে রেখে নভেম্বরে যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে। বিশেষজ্ঞরা প্রত্যাশা করছেন 2015 সালে গাড়ি বিক্রির হার বেড়ে 2000 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এই সময়টাই ফোর্ড, জেনারেল মোটরস, ফিয়াট ক্রিসলার, ক্রুজ এবং সেডান মডেলের গাড়ির বিক্রি বেড়েছে। কিন্তু কার্বন নিঃসরণ কেলেঙ্কারির কারণে 25% পর্যন্ত কমেছে ফক্সওয়াগনের বিক্রি। অথচ 2014 সালের নভেম্বরে ডিজেল চালিত প্রায় 5500 গাড়ি বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। সময় টিভির তো সর আব্দুল্লাহ না? আচ্ছা, বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে কোনোদিন তো আর কমতে দেখি না, খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে। হ্যাঁ, ঠিকই কইছেন, কিন্তু আমগো দাম তো আর বাড়ে নাই। কিন্তু টেলিভিশনে তো এইসব কথা প্রতিদিন কয়, কিন্তু কোনো কি লাভ হয়? কোনোই লাভ হয় না। গণমানুষের মাধ্যম হবার কথা ছিল গণমাধ্যমের। তারা কতটুকু জায়গা করে নিতে পারছেন এই মাধ্যমে? গণমানুষের সেই উচ্চারণ সময় সংলাপে প্রতিদিন রাত 8টায়। দেখছেন আন্তর্জাতিক সময়। সিরিয়ার ফার্স্ট লেডি আসমা আল আসাদ দেশটির একটি প্রতিবন্ধী কেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে আমাল সিরিয়ান ডিসেবলড অর্গানাইজেশন নামে এই কেন্দ্রটি পরিদর্শনে যান তিনি। গত 4 বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেই রাজধানী দামেস্কে এই সেবা কেন্দ্রটির কার্যক্রম চলছে। ব্রিটেনে শিক্ষাগ্রহণ করা সাবেক ব্যাংকার আসমা প্রতিবন্ধী কেন্দ্রটিতে অভিভাবক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং শিশুদের সঙ্গে কিছু সময় কাটান। পশ্চিমা মানসিকতার আসমা আসাদ পরিবারে ক্রমেই নিজেকে আড়াল করেন, তাই বাসার পত্নীকে জনসম্মুখে খুব একটা দেখা যায় না। আশুরার 40তম দিনে ইরাকের কারবালায় মিলিত হয়েছেন কয়েক লাখ শিয়া ধর্মাবলম্বী। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে 40 দিন ধরে শোক পালনের শেষ দিনে সেখানে জড়ো হন তারা। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরাক ছাড়াও পার্শ্ববর্তী দেশ ইরান থেকে কয়েক হাজার শিয়া এ উৎসবে যোগ দেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পায়ে হেঁটে এ উৎসবে যোগ দেন তারা। রাজধানী বাগদাদ থেকে 80 কিলোমিটার দূরে কারবালার পথে পুণ্যার্থীদের কালো কাপড়ে সজ্জিত হয়ে বুক চাপড়ে শোক করতে দেখা যায়। পরে তারা ইমাম হোসেনের মাজারে জড়ো হন। ইমাম হোসেনের মৃত্যুকে ঘিরে ইরাকে শিয়া সুন্নি বিভাজন রয়েছে। মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার মমোটম্বো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত অব্যাহত রয়েছে। গেল 100 বছরে প্রথমবারের মতো এতে সোমবার লাভা উদ্গীরণ শুরু হয়।
এতে ছাই ও ধোঁয়া আশপাশে ও অনেক ওপরে ছড়িয়ে পড়ে। এখনও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি না হলেও কর্তৃপক্ষ এর ওপর সতর্ক দৃষ্টি রাখছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। ইতোমধ্যে রেড ক্রসের সদস্যরা আগ্নেয়গিরিটির অবস্থান দেশটির প্রত্যন্ত অঞ্চল এল পেপালোনালে পৌঁছেছেন। তারা নলকূপের পানি ও বাতাসে ছড়িয়ে পড়া ছাইয়ের পরিমাণ পরীক্ষা করে দেখছেন। 1905 সাল পর্যন্ত এটি নিকারাগুয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ছিল। 1605 সালে এই ভয়াবহ এক অগ্নুৎপাতে তখনকার রাজধানী লিওন ভিয়েজোতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইউরোপের 23 কিলোমিটার এলাকা জুড়ে থাকা সুইস পর্বতমালার বৃহত্তম হিমবাহ অ্যাশান্স থেকে বরফ গলতে শুরু করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে এ শতকের মধ্যেই এই হিমবাহটি প্রায় পুরোপুরি গলে যাবে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানীরা। এই হিমবাহটির একটি অবস্থানে 900 মিটার পুরো এবং এটি 1870 সালের পর 3 কিলোমিটার পিছিয়ে এসেছে। উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর অন্যান্য হিমবাহের তুলনায় এখানে বেশি পরিমাণে বরফ গলছে। বৃহত্তম পর্বতমালার এই হিমবাহটি মহাশূন্য থেকেও দৃশ্যমান। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে এটি মারাত্মক হুমকির মুখে রয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, আন্দিজ থেকে আলাস্কা পর্বত পর্যন্ত হিমবাহের যে সারি তাতে শীতকালে যে পরিমাণ বরফ জমে গ্রীষ্মকালে সে তুলনায় বেশি বরফ গলে যায়। এলাস্ট হিমবাহ থেকে প্রতি বছর 180 মিটার বরফ গলছে বলে জানা যায়। ইউএনপিসির পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করছেন 21 শতকের শেষের দিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 26 থেকে 82 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। ভেনেজুয়েলায় আসন্ন কংগ্রেস নির্বাচন উপলক্ষে শেষ সময়ের প্রচারণা চালাচ্ছে নির্বাচনে অংশ নেওয়া দলগুলো। বৃহস্পতিবার কারাকাসে প্রচারণা চালায় তারা। এর মধ্যে সমৃদ্ধশালী পূর্ব কারাকাসে একটি কনসার্টের আয়োজন করেছে বিরোধী দলীয় জোটের সমর্থকরা। সেখানে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির বিরোধী দলীয় জোটগুলোর প্রধান জেসাস টরেলোবা। ক্ষমতায় গেলে 17 বছর ধরে ক্ষমতায় থাকা সমাজতান্ত্রিক দলের দুর্নীতি আর প্রশাসনিক অব্যবস্থাপনার বিরুদ্ধে কাজ করবে বিরোধী দলীয় জোট, এমন প্রচারণা চালাচ্ছে বিরোধী দলীয় জোটটি। ব্রাজিল কংগ্রেসের নিম্নকক্ষে দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের প্রক্রিয়া চলছে। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্টের অভিশংসন করা নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। নিম্নকক্ষের স্পিকার চুনহা বলছেন, প্রেসিডেন্ট দিলমা পুরো জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন। প্রেসিডেন্ট এবং তার সরকার এ ব্যাপারে আর কোনো সুযোগ পেতে পারেন না। এদিকে প্রেসিডেন্ট দিলমার প্রধান কর্মকর্তা বলছেন, চুনহা মিথ্যা বলছেন। প্রেসিডেন্ট রোসেফের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ এনে তাকে অভিশংসন করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের নিম্নকক্ষ। প্রেসিডেন্টকে অভিশংসন করতে ব্রাজিল কংগ্রেসের 342 সদস্যের মধ্যে 2/3 ভোট প্রয়োজন হবে। Responde os mercados que parece que receberam este anúncio para fazer especulação, então ভারতে শুরু হয়েছে বালু দিয়ে তৈরি আন্তর্জাতিক শিল্পকর্মের উৎসব 2015। এ উপলক্ষে উড়িষ্যার পুরীর সমুদ্র সৈকতে বালু দিয়ে তৈরি করা হয়েছে চমৎকার সব ভাস্কর্য। 5 দিনব্যাপী এই উৎসবে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভাস্কর্য শিল্পীরা। সৃজনশীলতা ও নিরলস প্রচেষ্টায় পুরীর বেলাভূমিতে বালু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিশাল ও নান্দনিক সব ভাস্কর্য। এ দৃশ্য ভারতে আয়োজিত ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল 2015। 5 দিনব্যাপী এই উৎসবের প্রতিদিনই শিল্পীরা বালু দিয়ে গড়ছেন বিভিন্ন দৃশ্যকল্প, বেছে নিচ্ছেন ভিন্ন ভিন্ন বিষয়। এরই অংশ হিসেবে উৎসবের দ্বিতীয় দিন বুধবার সচেতনতা বাড়াতে শিল্পীরা ভাস্কর্য তৈরির ক্ষেত্রে বেছে নেন জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার মতো বিষয়াবলী। এই উৎসবে যোগ দিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় 50 জন ভাস্কর। I made a piece on global warming. The message I sent was warm the earth with love, and it was a woman embracing the earth because it is a very important thing for us to love the earth and take care of her because she is the only earth we have, and global warming is a huge problem.
অভূতপূর্ব এ উৎসবের আয়োজন করেছেন ভারতের খ্যাতনামা শিল্পী সুদর্শন পট্টনায়ক। পরবর্তী প্রজন্মের কাছে বিশেষ এ শিল্পকর্মকে তুলে ধরাই তার লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ বালুর শিল্প দেখতে আসছেন। এটা অনেক বড় একটি পটভূমি। আমরা আশা করছি 5 দিনের এই উৎসবে অনেকে আসবেন। সবাই উড়িষ্যার এই বালুর শিল্প সম্পর্কে জানেন, আর যারা বালুর ভাস্কর্য তৈরি শিখতে চায় তাদের জন্য এই আয়োজন খুব উপকারী হবে বলে আমি মনে করি। গত মঙ্গলবার শুরু হওয়া এ উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তুরস্কের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি পুতিনের। রুশ প্রেসিডেন্টকে মাথা ঠান্ডা রাখার আহ্বান তুর্কি প্রধানমন্ত্রীর। আইএস দমনে ইইউ দেশগুলোকে এক হওয়ার আহ্বান ক্যামেরনের। শুধু বিমান হামলা চালিয়ে আইএস নির্মূল সম্ভব নয়, মন্তব্য কেরির। ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার ঘটনায় এখনো কোনো মোটিভ পায়নি পুলিশ। সহিংসতা বাড়ায় অস্ত্র আইন নিয়ে আবারও ওবামার আক্ষেপ। এবং জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।